গভীর রাত, আকাশ কালো মেঘে ঢাকা। চাঁদের কোনো চিহ্ন নেই। বিদ্যুৎ চমকাচ্ছে বারবার। প্রতিটা চমকে মুহূর্তের জন্য চারিদিক আলোকিত হয়ে উঠছে। ছায়াবন গ্রামের প্রান্তে ছোট্ট একটা মাটির কুঁড়ে ঘর। তার চালে ঝোড়ো বাতাসে ঘর উঠছে। মা, আর একটু সহ্য করো, বাচ্চাটা প্রায় এসেই গেছে। শ্বাস নাও, গভীর করে শ্বাস নাও। আর আর পারছি না গো, মনে হচ্ছে শরীরটা যেন ছিঁড়ে যাচ্ছে। পারবে মা, তুমি পারবে। আমি এতগুলো বছর ধরে এই কাজ করছি, তোমাকে ছেড়ে যাব না। একটু জোর দাও, আর একটু। এ কি ঝড় গো দাইমা, এমন ঝড় তো কখনো দেখিনি। এ কি অমঙ্গলের লক্ষণ? না না মা, ঝড় তো প্রকৃতির নিয়ম, এতে ভয়ের কিছু নেই। তুমি এখন শুধু বাচ্চার কথা ভাবো, বাকি সব পরে দেখা যাবে। হঠাৎ বাইরে প্রচণ্ড এক বজ্রপাত হয়। প্রদীপের শিখা নিভু নিভু করে ওঠে। ঠিক সেই মুহূর্তেই একটা শিশুর তীক্ষ্ণ কান্নার আওয়াজ শোনা যায়। হয়ে গেছে, হয়ে গেছে গো মা, মেয়ে হয়েছে। কিন্তু কিন্তু কি গো? আমাকে দাও, আমার কাছে দাও ওকে। ও ও ঠিক আছে তো? না না মা, ও তো একদম সুস্থ, সুন্দর মেয়ে হয়েছে। দেখো কি সুন্দর চোখ দুটো। শুধু এই ঝড়টা যেন ঠিক ওর জন্মের সময়েই শুরু হলো, এটাই একটু। তুই তুই এসেছিস মা আমার, যাই নিয়ে আসিস না কেন, তুই আমার নিজের রক্ত। শুনেছিস কাঠুরিয়ার বউয়ের মেয়ে হয়েছে, কিন্তু এই ঝড় দেখছিস কেমন? জীবনে এমন দেখিনি বাবু। হ্যাঁ গো, সারা জীবনে এমন ঝড় দেখিনি। আমার ঠাকুরদাও বলতেন, এমন ঝড় শুধু তখনই হয় যখন প্রকৃতি নিজেই কিছু জানান দিতে চায়। কি জানান দিতে চায় বলতো? এই মেয়ে কি তাহলে সত্যি? অপয়া, একেবারেই অপয়া। এই মেয়ে অপয়া হয়ে জন্মেছে, এই ঝড়ই তার প্রমাণ। সবাই একে অপরের দিকে তাকায়, ভয় আর সন্দেহ মিশ্রিত চোখে। ভিড়ের মধ্যে একটা চাপা গুঞ্জন ছড়িয়ে পড়ে। কুড়ে ঘরের ভেতরে দাই বাচ্চাটাকে কাপড়ে জড়িয়ে মায়ের বুকে তুলে দেন। বাচ্চার কান্না ধীরে ধীরে থামতেই বাইরের ঝড়ও যেন হঠাৎ একটু স্তিমিত হয়ে আসে। এ কি, বাচ্চা খাওয়া বন্ধ করতেই ঝড়ও থেমে যাচ্ছে? এ তো এ তো সাধারণ কিছু না, এ তো যেমন তেমন মেয়ে নয় দেখছি। তুই যাই নিয়ে আসিস না কেন মা, তুই আমার মেঘের মতোই আদরের। মেঘ যেমন জল দেয়, জীবন দেয়, তুইও তেমনই হবি। তোর নাম তোর নাম হবে মেঘবতী। সুন্দর নাম মা, মেঘবতী। আশা করি নামের মতোই ওর জীবনও শান্তির হয়। কিন্তু গ্রামবাসী এটা জানতো না যে সেই রাতে জন্ম নেওয়া মেয়েটি কোনো সাধারণ মেয়ে নয়। তার চোখের জলে লুকিয়ে ছিল এক গোটা রাজ্যের ভাগ্য। 16 বছর বয়সী মেঘবতী কাঠ কুড়াচ্ছে। পাশে বৃদ্ধ দাদু হেমন্ত একটা লাঠিতে ভর দিয়ে হাঁটছে। মেঘবতীর চেহারায় সারল্য আর মায়া, চোখ দুটো গভীর ও উজ্জ্বল। এরপর দাদু আগিয়ে এসে বলল, আস্তে করে দিদি ভাই, এত তাড়াহুড়ো করলে হাত কেটে ফেলবি তো। আমি কি তোর মতো জোয়ান নাকি যে দৌড়ে ধরতে পারবো তোকে? দাদু, তুমি তো জানোই আমার তাড়াতাড়ি সব কাজ শেষ করতে ভালো লাগে। বিকেলে তো আবার নদীর ধারে যেতে হবে। ও, তাহলে তো বুঝলাম। নদীর ধারে যাওয়ার নাম করে আসলে তুই ওই মাছরাঙা পাখিগুলোর সাথে গল্প করতে চাস? বল, তুই ভাবছিস আমি বুঝি না? বল। দাদু, তুমিও না? আচ্ছা ঠিক আছে, মানছি, পাখিগুলোর সাথে কথা বলতে ভালো লাগে। ওরা তো অন্তত আমাকে। ওরা তোকে বিচার করে না, তাই না? জানি রে দিদি ভাই,
সবটাই জানি। হঠাৎ দূর থেকে কয়েকজন গ্রামের বাচ্চা ছুটে আসতে দেখা যায়, খেলতে খেলতে হাসির শব্দ। মেঘবতীকে দেখে তারা থমকে দাঁড়ায়। ওই দেখ, ওই অপয়া মেয়েটা। আমার মা বলেছে ওর দিকে বেশিক্ষণ তাকালে নাকি অসুখ হয়। চল চল, ওর কাছে যাওয়া ঠিক না। মা বলেছে ওর ছায়াও মারাতে নেই, নইলে খারাপ কিছু হবে। চল আমরা এখান থেকে চলে যাই রে। অপয়া অপয়া, বৃষ্টির ডাইনি। বাচ্চাগুলো দ্রুত পায়ে অন্যদিকে দৌড়ে চলে যায়। মেঘবতীর হাতে কাঠ নিয়েই সেই দিকে তাকিয়ে থাকে। তার হাসিটা ধীরে ধীরে মিলিয়ে যায়। মেঘবতীর মুখে হঠাৎ বিষণ্ণতার ছায়া। এরপর কিছুক্ষণ মেঘবতী মাটির দিকে তাকিয়ে থাকে। ওরা তো প্রতিদিনই এমন করে দাদু। আমি আমি অভ্যস্ত হয়ে গেছি, সত্যি বলছি। দিদি ভাই, তুই যতই বলিস অভ্যস্ত হয়ে গেছিস, আমি জানি রে এটা কতটা কষ্ট দেয় তোকে। ওরা ছোট মানুষ, না বুঝে বলে। বড়দের কাছ থেকে শিখেছে এই কথাগুলো। তুই মন খারাপ করিস না দিদি ভাই। তুই তো জানিস তুই আমার কাছে কতটা মূল্যবান। দাদু দাদু, কখনো কখনো মনে হয় যদি সত্যিই আমি অপয়া হই, যদি আমার জন্মের জন্যই বাবা মা মারা গিয়ে থাকেন, তাহলে তো ওরা ঠিকই বলে, তাই না? না দিদি ভাই, কখনো না। শোনো দিদি ভাই, তোর মা তোকে বুকে নিয়ে যে কথা বলেছিলেন আমি নিজের কানে শুনেছি রে। তিনি বলেছিলেন তুই তার মেঘের মতোই আদরের। আর এটা কোনো অভিশাপ না, এটা তো একটা আশীর্বাদ রে। শুধু মানুষ বোঝে না বলেই ভয় পায় রে। মেঘবতীর চোখ ছলছল করে ওঠে। ঠিক সেই মুহূর্তে আকাশে হঠাৎ একটা ছোট মেঘ জমে ওঠে মাথার, আর হালকা ঝিরঝির বৃষ্টি শুরু হয়ে যায়, শুধু তাদের দুজনের চারপাশে। আবার আবার হয়ে গেল। দেখলে দাদু, এটাই তো সবাইকে ভয় পাওয়ায়। ঠিক আছে দিদি ভাই, এটা তোর একটা অংশ বল। এতে লজ্জার কিছু নেই রে। দেখ এই বৃষ্টি কি শান্তিদায়ক। যারা এতে ভয় পায় তারাই বরং বোকারে। সূর্যনগর রাজ্যের বিশাল রাজসভা, উঁচু পাথরের স্তম্ভ, রাজকীয় পতাকা ঝুলছে। জানালা দিয়ে বাইরে দেখা যাচ্ছে ফাটল ধরা শুকনো মাঠ, মরে যাওয়া গাছপালা, দূরে কয়েকটা শকুন উঠছে। রাজা ও রাজমাতা ইন্দুমতী সিংহাসনে বসে আছে, যুবরাজ বরুণ পাশে দাঁড়িয়ে, তার মুখে চিন্তার ছাপ। প্রধান পুরোহিত দক্ষ সামনে এসে বলল, মহারাজ, দেবতারা সন্তুষ্ট নন। আকাশের দিকে তাকান, একটা মেঘও নেই। আরো বড় যজ্ঞের প্রয়োজন। প্রজাদের কাছ থেকে আরো দান সংগ্রহ করতে হবে, তবেই বৃষ্টি নামবে। গুরুদেব, গত যজ্ঞের পরও তো বৃষ্টি নামেনি। প্রজারা কষ্ট পাচ্ছে তো, আর খাদ্য ভাণ্ডারও প্রায় শূন্য। বলুন তাহলে এখন কি করা যায়? মহারাজ, দেবতারা আমাদের ধৈর্য পরীক্ষা নিচ্ছেন। বিশ্বাস কম পড়েছিল তাই। এবার আরো বড় যজ্ঞের আয়োজন করলে নিশ্চয় ফল পাবো। কিন্তু গুরুদেব, গত 3 বছরে 4 বার যজ্ঞ হয়েছে। প্রতিবারই আপনি বলেছেন এবার নিশ্চয়ই ফল পাবো। প্রজারা এমনিতেই খাবারের অভাবে ভুগছে, তাদের কাছ থেকে আরো দান নেওয়া কি ঠিক হবে আমাদের? যুবরাজ, ধর্মীয় বিষয়ে সন্দেহ প্রকাশ করা শুভ নয়। আপনি এখনো তরুণ, অভিজ্ঞতা কম। দেবতাদের ইচ্ছেই সর্বোচ্চ, এটা বোঝার জন্য বয়স লাগে। গুরুদেব, আমি অসম্মান করছি না, শুধু জিজ্ঞাসা করছি, যদি এতবার যজ্ঞ করেও ফল না পাই, তাহলে কি অন্য কোনো কারণ থাকতে পারে না? সভায় একটা চাপা নীরবতা নেমে আসে। তখন রাজমাতা ইন্দুমতী বলেন, গুরুদেব,
বরুণের কথায় যুক্তি আছে। আমরা কি অন্য কোনো উপায় বিবেচনা করতে পারি না? হয়তো কোনো প্রাকৃতিক সমাধান? রাজমাতা, আমি শুধু রাজ্যের মঙ্গল চাই। ধর্মীয় পথই একমাত্র পথ। তবে আপনারা যা ভালো মনে করেন, আমি শুধু একজন সেবক মাত্র। এরপর পুরোহিত মাথা নত করে বেরিয়ে যায়। বরুণ, আমি জানি তোমার সন্দেহ আছে, কিন্তু এই মুহূর্তে গুরুদেবী একমাত্র ভরসা যা আমাদের প্রজাদেরও আছে। তাদের বিশ্বাস ভেঙে দিও না। রাজা রাজমাতা সভা ছেড়ে চলে যান। বরুণ একা দাঁড়িয়ে থাকে সিংহাসনের সামনে। কিছু কিছু একটা ঠিক নেই এখানে। আমাকে আমাকে নিজের চোখে প্রজাদের অবস্থা দেখতে হবে। আজ রাতেই বেরিয়ে পড়ব। গভীর রাত। রাজপ্রাসাদের পেছনের গোপন দরজা। বরুণ সাধারণ কৃষকের পোশাক পরে নিঃশব্দে বেরিয়ে আসছে, মুখ আধা ঢাকা একটা কাপড়। এরপর বরুণ সাবধানে চারিদিকে তাকিয়ে প্রহরীদের এড়িয়ে ঘোড়াশালার দিকে এগোয়। এখন প্রহরী বদল হবে। এই তো সুযোগ। বরুণ ঘোড়াশালায় গিয়ে নিজের প্রিয় ঘোড়া তারকপুঞ্জকে সাবধানে বের করে আনে। চুপচাপ পেরিয়ে যেতে হবে বন্ধু, কাউকে জানানো যাবে না। চলো। বরুণ ঘোড়ায় চড়ে অন্ধকারে ছুটে চলে প্রাসাদের সীমানা পেরিয়ে খোলা মাঠের দিকে। কিছুক্ষণ পথ চলার পর সে ছায়াবনে গভীর জঙ্গলে ঢুকে পড়ে, পথ হারিয়ে ফেলে। এ আমি কোথায় এসে পড়লাম? পথ তো চেনাই যাচ্ছে না। মানচিত্রে তো এমন কোনো জঙ্গল দেখিনি কখনো। বরুণ ঘোড়া থামিয়ে নিচে নেমে চারপাশ পরখ করার চেষ্টা করে। হঠাৎ একটা প্যাঁচার ডাক শোনা যায়। ঘোড়া চমকে ওঠে। শান্ত হও বন্ধু, এ তো শুধু একটা প্যাঁচা। ঠিক তখনই ঘোড়াটা একটা লতায় পা আটকে হোঁচট খায়। ভয় পেয়ে লাফিয়ে ওঠে। বরুণ ছিটকে মাটিতে পড়ে যায়। আহ, পাটা মচকে গেল। আরে, তারকপুঞ্জ কোথায় গেল? ঘোড়াটা পালিয়েছে দেখছি। আর পারছি না। বরুণ ব্যথায় কাতরাতে কাতরাতে গাছের গুড়িতে হেলান দিয়ে বসে পড়ে। এখন কি করি? এই অজানা জঙ্গলে পাটাও মচকে গেছে। বাবা ঠিকই বলতেন, একা বেরোনো উচিত হয়নি। সেই একই জঙ্গল। ভোরের প্রথম আলো ফুটছে। কুয়াশা এখনো গাছের ফাঁকে ফাঁকে জমে আছে। মেঘবতী কাঠ কুড়াতে বেরিয়ে হঠাৎ থমকে যায় কিছু একটা দেখে। মেঘবতী বরুণকে গাছের গুড়ির কাছে হেলান দিয়ে বসে থাকতে দেখে তারপর সাহসী মন নিয়ে এগিয়ে যায়। তাকে ওইভাবে পড়ে থাকতে দেখে বলল, আরে, আপনি ঠিক আছেন তো? এখানে এভাবে পড়ে আছেন কেন? সারা রাত এখানেই ছিলেন নাকি? ঘোড়া থেকে পড়ে গিয়েছিলাম রাতে। পাটা বোধে হয় মচকে গেছে। আর হ্যাঁ, সারা রাত এখানেই বসেছিলাম। একটুও নড়াচড়া করার শক্তি ছিল না। তা এত রাত্রে জঙ্গলে ঘোড়া নিয়ে কি করছিলেন শুনি? পথ হারিয়েছেন বুঝি? নাকি জঙ্গলের ভূত প্রেত দেখতে বেরিয়েছিলেন? হ্যাঁ, তা এরকম বলতে পারেন। আমি একজন সাধারণ পথিক, ঘুরে বেড়াই এদিক ওদিক। রাতের অন্ধকারে পথ হারিয়ে ফেলেছিলাম। আচ্ছা পথিক সাহেব, আপনার হাত পায়ের যা অবস্থা তাতে তো মনে হচ্ছে ঘুরে বেড়ানো আপাতত বন্ধ থাকবে কিছুদিন। চলুন আমাদের কুড়ে ঘরে চলুন, ওখানে অন্তত পায়ে একটু প্রলেপ দেওয়া যাবে। সত্যিই বড় উপকার করলেন। আমার নাম বরুণ। আচ্ছা, আপনার নামটা? আমি মেঘবতী। চলুন বরুণ, বেশি কথা বলার সময় নেই, আগে আপনার পায়ের ব্যবস্থা করা যাক। সন্ধ্যা। কুড়ে ঘরের ভেতরে ছোট্ট প্রদীপের আলো। দাদু, মেঘবতী আর বরুণ মাটিতে বসে খাচ্ছে। বরুণের পা কাপড় দিয়ে বাঁধা। নাও বাবা, আর একটু নাও। এত রোগা শরীর নিয়ে
এভাবে একা একা ঘুরে বেড়াও কেন বলো তো? তোমার মা বাবার চিন্তা করছেন না নিশ্চয়ই? তুমি এভাবে একা একা ঘুরে বেড়াচ্ছ। দাদু, আপনার হাতের রান্না তো অসাধারণ। রাজপ্রাসাদ মানে এমন স্বাদ আমি আগে কখনো পাইনি। রাজপ্রাসাদ? আপনি রাজপ্রাসাদে ছিলেন নাকি কখনো? কি করতেন সেখানে? তাই নাকি? তাহলে তো রাজপরিবার সম্পর্কে অনেক গল্পই জানো নিশ্চয়। শোনাও না গো একটু। সত্যি বলতে দাদু, রাজপরিবারের কথা বলার চেয়ে আপনার আর মেঘবতী জীবনের গল্প শুনতে আমার বেশি ভালো লাগছে। আপনারা কিভাবে এই জঙ্গলে থাকেন? একা একা ভয় করে না কখনো? ভয় তো করে রে বাবা, কিন্তু কি করব বলো? গ্রামের মানুষরা আমাদের সাথে থাকতে দেয় না। মেঘবতীকে অপয়া বলে সবাই। দাদু, থাক না এসব কথা। উনি নতুন মানুষ, এসব শুনে কি ভাববেন কে জানে। আমি কিছু খারাপ ভাবছি না মেঘবতী, বরং আমার মনে হচ্ছে মানুষ না বুঝে অনেক কিছু বলে ফেলে। তুমি চাইলে বলতে পারো, আমি শুনতে চাই। আরেকদিন বলবো কেমন? আজ রাতে আপনি বিশ্রাম নিন, পায়ের অবস্থা তো ভালো না। দাদু হাসতে হাসতে কথা ঘুরিয়ে দেন। তিনজনে মিলে গল্প হাসিতে সময় কাটায়। রাত গভীর হতে থাকে। মেঘবতী ঘুমের মধ্যে ছটপট করছে। তার মুখে যন্ত্রণার ছাপ, কপালে ঘাম। ছোট্ট মেঘবতী গ্রামের বাচ্চাদের দ্বারা তাড়া খাচ্ছে। তাদের হাসি ও টিটকারির শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। না, আমাকে ছেড়ে যেও না। আমি অপয়া না, বিশ্বাস করো, আমি অপয়া না। বাইরে হঠাৎ প্রবল ঝড় শুরু হয়ে যায়। বাতাসে কুড়ে ঘরের চাল কাঁপতে থাকে। বরুণ পাশের ঘরে জেগে ওঠে শব্দ শুনে। দরজার ফাঁক দিয়ে উঁকি দেয়, কিছুক্ষণ ইতস্তত করে, তারপর ধীরে এগিয়ে যায়। এরপর বরুণ ধীরে ধীরে এগিয়ে গিয়ে দ্বিধার সাথে আলতো করে মেঘবতীর কাঁধে হাত রাখে। মেঘবতী চমকে জেগে ওঠে। তাকে দেখে মেঘবতী বলল, আপনি আপনি দেখে ফেলেছেন? ভয় পাবেন না। আমি আমি এটা নিয়ন্ত্রণ করতে পারি না মাঝে মাঝে। হ্যাঁ হ্যাঁ দেখেছি, কিন্তু ভয় পেও না মেঘবতী। এটা তো অসাধারণ একটা ব্যাপার। তুমি স্বপ্নে কষ্ট পাচ্ছিলে, তাই বাইরে ঝড় উঠলো, তাই না? আপনি আপনি রাগ করছেন না? পালিয়ে যাচ্ছেন না? সবাই তো ভয় পায়, আমাকে ডাইনি বলে। আমি রাগ করছি না, বরং আমি ভাবছি এত বছর ধরে তুমি একাই ভার বয়ে বেরিয়েছো। কেউ পাশে ছিল না বোঝার মতো। এটা তোমার দোষ না মেঘবতী। মেঘবতীর কিছুটা শান্ত হওয়ায় বাইরে ঝড় ধীরে ধীরে থেমে আসে, যেন মেঘবতীর মনের শান্তির সাথে সাথে। ধন্যবাদ, এই প্রথম কেউ আমাকে দেখে ভয় পেল না। এরপর থেকেও পাবে না, কথা দিলাম। পরদিন সকালে জঙ্গলের একটা ফাঁকা জায়গায় তারা দুজনে হাঁটছে। আচ্ছা মেঘবতী, তুমি কি সব সময় থেকেই এমন ছিলে? মানে বৃষ্টি নামানোর ক্ষমতা? জন্ম থেকে। দাদু বলেন আমার জন্মের রাতে ভয়ানক ঝড় হয়েছিল। গ্রামের সবাই আমাকে অপয়া বলে, ভয় পায়। আমার বাবা মা, তারা আমার জন্মের কিছুদিন পরেই মারা যান। মানুষ বলে সেটাও নাকি আমার দোষ। কত কষ্টের মধ্যে দিয়েই না বড় হয়েছো তুমি, একা একা সবার অবহেলা সহ্য করে। দাদু না থাকলে হয়তো টিকেই থাকতে পারতাম না। উনিই আমার একমাত্র আপন মানুষ। মেঘবতী, এটা তোমার দোষ না, এটা তোমার একটা অংশ। বলতে পারো সৃষ্টিকর্তার দেওয়া একটা উপহার। আমি মনে করি এটা অসাধারণ। ভাবো তো একটাবার, তুমি চাইলেই প্রকৃতিকে ছুঁতে পারো, আকাশের সাথে কথা বলতে পারো। এটা কজনই বা পারে? কেউ কখনো এভাবে বলেনি আমাকে। সবাই শুধু ভয় পায় অথবা ঘৃণা করে। তাহলে বলছি আমিই সেই হয়তো তোমার প্রথম মানুষটি। মেঘবতী, তুমি জানো তোমার এই ক্ষমতা, এটা হয়তো অনেক মানুষের উপকারেও আসতে পারে। ভাবো তো, খরায় পড়া কোনো জমিতে যদি তুমি বৃষ্টি এনে দিতে পারো। খরা নিয়ে আপনি এত কথা বলছেন কেন?
আপনার রাজ্যেও কি? মানে মানে এমনি বলছি যে তোমার এই শক্তি সত্যি মূল্যবান, আর এটা কোনো লজ্জার কিছু না। মেঘবতী কিছুটা সন্দিহান হয়েও কথা চালিয়ে যায় না, বরং বরুণের কথায় মন দেয়। দুজনে আবার হাঁটতে শুরু করে। আপনিই প্রথম মানুষ যে আমাকে এভাবে বললেন বরুণ। জানি না কেন, কিন্তু আপনার সাথে কথা বলতে ভালো লাগে, নিরাপদ লাগে। আমারও তোমার সাথে সময় কাটাতে ভালো লাগছে মেঘবতী। এত সরল, এত সত্যিকারের একটা জীবন। আমি যেন প্রথমবার এমন মুক্তি অনুভব করছি। রাজপ্রাসাদের একটা কক্ষে রাজমাতা ইন্দুমতী অস্থির হয়ে পায়চারি করছে। পুরোহিত দক্ষ দরজায় দাঁড়িয়ে, মুখে চিন্তার ভাব। 3 দিন হয়ে গেল, বরুণের কোনো খোঁজ নেই। কোথায় গেল আমার ছেলে? প্রহরীরা কি কিছুই খুঁজে পায়নি? রাজমাতা, চিন্তা করবেন না, আমি প্রহরী পাঠিয়েছি খোঁজে। তবে এই সুযোগে আমি বলেছিলাম রাজ্যের এই সংকটে আরো বড় যজ্ঞের আয়োজন করা উচিত। প্রজাদের বিশ্বাস ধরে রাখতে হবে, না হলে বিদ্রোহও হতে পারে। গুরুদেব, আপনি কি লক্ষ্য করেননি যে বরুণ নিখোঁজ হওয়ার ঠিক পরের দিনই আপনি এই যজ্ঞের প্রসঙ্গ তুলছেন? এটা কি কাকতালীয়? রাজমাতা, আপনি ভুল বুঝছেন আমাকে। আমি শুধু রাজ্যের কথা ভাবছি। যুবরাজের চিন্তায় আমিও সামান্য উদ্বিগ্ন, বিশ্বাস করুন। ঠিক আছে গুরুদেব, যা প্রয়োজন করুন, শুধু আমার ছেলেকে খুঁজে বের করুন। ওকে ছাড়া আমি স্থির থাকতে পারছি না। নিশ্চয় রাজমাতা, আমি সব ব্যবস্থা করেছি, আপনি চিন্তা করবেন না। যুবরাজ নিখোঁজ, রাজমাতা অস্থির, এই তো সুযোগ। এবার যদি একটা বড় যজ্ঞের আয়োজন করি, রাজকোষ থেকে যথেষ্ট সম্পদ আমার হাতে চলে আসবে। আর যুবরাজ যত দেরি করে ফেরেন, ততই আমার জন্য ভালো। আমাকে যে এবার ফিরতে হবে। কয়েকদিন হয়ে গেছে, নিশ্চয়ই সবাই চিন্তা করছে। তবে আমি কথা দিচ্ছি তোমাকে, আমি আবার আসব। আর হ্যাঁ, আমি কথা দিয়ে কথা রাখি সব সময়। সত্যি আসবেন তো, নাকি এটা ওই রাজপ্রাসাদের গল্পের মতোই একটা কথার কথা? বিশ্বাস করো মেঘবতী, এই কয়দিনে আমি যা পেয়েছি তা আমি কখনোই ভুলবো না। তোমার সাথে কাটানো সময়টা আমার কাছে অনেক মূল্যবান হয়ে থাকবে এটা। আমারও। জানি না কেন, কিন্তু মনে হচ্ছে আপনি চলে গেলে কিছু একটা অসম্পূর্ণ থেকে যাবে। মেঘবতী, আমার একটা কথা বলার ছিল। আমি আসলে ঠিক তখনই দাদু কাশি দিয়ে নিজের উপস্থিতি জানান দেন। বাবা, যাও, সন্ধ্যা নেমে এসেছে। এখনই বেরোলে অন্ধকার নামার আগে অনেকটা পথ পার হতে পারবে। হ্যাঁ দাদু, ঠিক বলেছেন, আমার এখনই বেরোনো উচিত। মেঘবতী, আমি সত্যি ফিরে আসব, আর এটা খুব শীঘ্রই। আর তখন আমি তোমাকে সব কিছু বলবো, কথা দিলাম। বরুণ ঘোড়ায় চড়ে ধীরে ধীরে জঙ্গলের পথে অদৃশ্য হয়ে যায়। মেঘবতী অনেকক্ষণ সেদিকে তাকিয়ে থাকে। পরের দিন সকালে গ্রামে মেঘবতী কিছু কেনাকাটা করতে গেছে। দূরে কয়েকজন পথচারী উত্তেজিত হয়ে কথা বলছে। শুনেছ তোমরা, যুবরাজ বরুণ নাকি 3 দিন নিখোঁজ ছিলেন। আজ সকালে ফিরেছেন প্রাসাদে। পুরো রাজ্যে হইচই পড়ে গেছে। সে কি, যুবরাজ এতদিন কোথায় ছিলেন তাহলে? শুনেছি নাকি ছদ্মবেশে বেরিয়েছিলেন। হ্যাঁ গো, প্রজাদের অবস্থা দেখতে নাকি একাই বেরিয়েছিলেন, কাউকে না জানিয়ে। রাজমাতা তো চিন্তায় অস্থির হয়ে পড়েছিলেন। যুবরাজ বরুণ, সেই সেই পথিক তাহলে? উনি মিথ্যা বলেছিলেন আমাকে? পুরোটাই মিথ্যা? প্রাসাদে দাসীর কাজ করতাম, এটাও মিথ্যা ছিল? পথচারীরা আরো কথা বলতে বলতে চলে যায়। মেঘবতী সেখানেই দাঁড়িয়ে থাকে, স্তব্ধ। কেন কেন লুকালেন সত্যিটা? আমি কি এতটাই তুচ্ছ ছিলাম যে সত্যি বলার মতো যোগ্য মনে হয়নি? তার চোখে জল জমতে শুরু করে। তার আবেগের সাথে সাথে আকাশে দূরে মেঘ জমতে শুরু করে। হ্যাঁ গো, সারা জীবনে এমন ঝড় দেখিনি। আমার ঠাকুরদা বলতেন, এমন ঝড় শুধু তখনই হয় যখন প্রকৃতি নিজেই কিছু জানান দিতে চায়। কি জানান দিতে চাই বলো তো? এই মেয়ে কি তাহলে সত্যি অপয়া?
মেঘবতী এটা বুঝতে পেরে দ্রুত ঝুড়ি নিয়ে বাজার থেকে বেরিয়ে যায়। মেঘবতী দ্রুত পায়ে হেঁটে যাওয়া দেখে পেছনে বিস্মিত গ্রামবাসীদের চাহনি। ছায়াবনের একটা উঁচু টিলার ওপর মেঘবতী একা দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। চারপাশে মেঘ জমে গেছে, বাতাস জোরালো হচ্ছে। মেঘবতীর মুখে কষ্ট, বিশ্বাসঘাতকতার অনুভূতি। তুমি রাজপুত্র আর আমাকে বলনি? আমি কি তোমার কাছে শুধুই একটা সময় কাটানোর গল্প ছিলাম, একটা কৌতূহল যা তোমার একঘেয়ে রাজকীয় জীবনে একটু বিনোদন দিয়েছিল? আমি সত্যিই ভেবেছিলাম এই প্রথম কেউ আমাকে যেমন আছি তেমনই ভালোবেসেছে, কিন্তু আসলে সেই মানুষটাই আমার কাছে নিজের সত্যিটা লুকিয়েছে। মেঘবতীর চোখ থেকে একটা ফোঁটা জল গড়িয়ে পড়ে, আর ঠিক তখনই আকাশ থেকে ঝুম বৃষ্টি নামতে শুরু করে পুরো এলাকা জুড়ে। মেঘবতী বৃষ্টিতে ভিজতে ভিজতে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। হয়তো এটাই ভালো হলো, আগেই সত্যিটা জানতে পেরেছি, আরও বেশি জড়িয়ে পড়ার আগে। তো বন্ধুরা, তাহলে নিয়তি কি সেই সুযোগ দেবে তাকে? আর সেই ছায়ামূর্তি বন্ধু নাকি নতুন বিপদ, সেটা জানবো আমরা মেঘবতী গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্ব নিয়ে। ধন্যবাদ।